This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়িতে নোটিশ আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপ কিন্তু নোটিশ আপনাদের দিচ্ছে। নোটিশটার মধ্যে পরিষ্কার করে আপনার সমস্ত ডিটেলস রয়েছে। এবার যারা ইতিমধ্যে নোটিশ পেয়ে গেছেন বা পাননি, অনেকেই হয়তো হাতে পেয়েছেন, অনেকেই আবার পাননি, অনেকেই কিন্তু ভেরিফিকেশনের জন্য দেখতে পাচ্ছেন আপনাকে কবে কোথায় যেতে হবে, তাই না? এই যে এই নোটিশ পাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ট্রিক্স রয়েছে আপনি ভেরিফাই করতে পারবেন আপনার এই ভোটার কার্ড, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নোটিশ নম্বর, অর্থাৎ একটা নোটিশের যে নম্বর থাকে সেই নোটিশ নম্বর লেখা রয়েছে। তারপরে নোটিশ বড় করে লেখা রয়েছে। তারপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে দেখাচ্ছে নির্বাচকের নাম, অর্থাৎ যার নামে নোটিশটা আসবে তার নাম, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, তারপরে বিধানসভা নম্বর অর্থাৎ বিধানসভার যে নম্বর রয়েছে সেটা, তারপরে পার্ট নম্বর, তারপরে ক্রমিক নং, তারপরে ঠিকানা, সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। আর ডান দিকে একটা বারকোডও রয়েছে। ঠিক আছে, তারপরে বলছে 1 নম্বরে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR এর কাজ চলছে। আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। কি 1 নম্বরে এখানে বলেছে বা টিকমার দিয়ে একটা বলেছে, আপনি আপনার বা আপনার কি বলছে, আপনি আপনার বা আপনার আত্মীয়র সম্পর্কিত যে এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী SIR এর সময়ে প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে। লেখাগুলো এতটাই ছোট, মানে একদম ঢুকে যেতে হচ্ছে। এখানে বলেছে এটাই যে আপনি বা আপনার যে আত্মীয়দের সম্পর্ক দেখিয়েছেন বা দিয়েছেন বা দেননি, সেখানে কিন্তু আগের যে SIR সেখানে তাদের নাম ছিল না বা আপনারও ছিল না, আপনার আত্মীয়দেরও ছিল না, তার জন্যই আপনি এই নোটিশটা পেয়েছেন। কি বলেছে নোটিশে? বলেছে পূর্ববর্তী SIR এর সময় প্রস্তুত ভোটার তালিকায় সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকায় পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরিত সামনে বা এই যে একটা ডেট দিয়েছে উপস্থিত হন, সেই ডেট হচ্ছে 28শে ডিসেম্বর 2025 বিকেল 3টা থেকে 5টার মধ্যে। এখানে কিন্তু আপনাকে যেতে হচ্ছে, এই অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আমি অ্যাড্রেসটা আর আপনাদের বললাম না, হাইড করে দিচ্ছি। এবং সাথে কিন্তু নর্থ 24 পরগনা পিন নাম্বার বলা রয়েছে। ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সাথে যুক্ত এবং গণনা ফর্মের পিছনে তথ্যপত্রের উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। এখানে বলেছে এই যে একটা ডেট 28 তারিখে দেওয়া হয়েছে, এই 28 তারিখে লোকটাকে 3টে থেকে 5টার মধ্যে ওই জায়গাটাতে যেতে বলছে। কোন জায়গাটাতে? যে অ্যাড্রেসটা এখানে দিয়েছে। ধরুন আপনার যে এলাকায় কোনো DM অফিস রয়েছে, সেখানে ভেরিফিকেশনের জন্য জায়গাটা চুজ করা হয়েছে, সেখানে আপনাকে ডাকা হয়েছে, টাইমিংটা আপনাকে স্লট দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে। এবং ওই যে 11টা ডকুমেন্ট বলেছিল, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে নিয়ে যেতে হবে বা এই নোটিশটার সাথে নিয়ে যেতে হবে। তারপরে কি বলেছে, এখানে আরও একটা জিনিস উল্লেখ করে বা নোট করে বলেছে, আপনি যে নথিপত্রটা দিবেন, ধরুন আপনি ডুপ্লিকেটভাবে ওই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথিপত্র দিলেন, এবার সেই নথিপত্রটা কে ইস্যু করেছে, কবে ইস্যু করেছে, কোথা থেকে ইস্যু করেছে, সেটা কিন্তু যাচাইয়ের জন্য আপনার যে নথি সেটা কিন্তু তারা সেখানে পাঠাবে। ধরুন আপনি দলিল দিলেন, আপনার বাড়ির দলিল দিলেন, সেক্ষেত্রে সেই দলিলটা বৈধ নাকি অবৈধ সেটা যাচাইয়ের জন্য তারা কি করবে, BLR অফিসে কিন্তু পাঠিয়ে দেবে বা রেকর্ড অফিসে পাঠাবে। দেখুন তো এই যে দলিলটা, এই দলিলটা আপনাদের ওখানে রেজিস্ট্রি হয়েছিল কিনা বা এই দলিলটার তথ্য রয়েছে কিনা, যদি থাকে তাহলে আপনি আপনার তথ্য ঠিক দিয়েছেন, সেটাতে কিন্তু আপনি ভেরিফাই করিয়ে নেবেন। কিন্তু অনেকেই আছে এমন ভুয়ো তথ্য দিবে, ধরুন জন্ম সার্টিফিকেট দিবে অনেক আগের, সেক্ষেত্রে এটা ভুয়োভাবে বানানো, সেই জন্ম সার্টিফিকেটটা যখন পাঠাবে যে আপনি ভেরিফাই করুন তো এটা আপনাদের ওখানে রেজিস্টার রয়েছে কিনা, তখন দেখবে
ভুয়োভাবে এটা বানানো হয়েছে, কোনো রেজিস্টারে নেই, তখন কিন্তু আপনার ভেরিফিকেশনটা হবে না, এসআইআর এর নামটা আপনার বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলেছে, কোনো অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের আধিকারিক বা বিএলও এর কাছে যেতে পারেন। আপনার বিএলও এর নাম এবং নাম্বার দেওয়া রয়েছে, অথবা আপনারা কিন্তু ইসিআই এর যে বা ইসিআই এর যে মানে ইসিআই অ্যাপ যে রয়েছে, ইসিআই নেট বলে যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন। কল বুক করলে কি হবে, আপনাকে নিজেই কিন্তু আপনার বিএলও অফিসার ফোন করবে এবং আপনার যে কোশ্চেন রয়েছে সেগুলো সলিউশন করে দেবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আচ্ছা, আপনাদের প্রত্যেকবারের মতো এবারও বলে দিই কী কী নথি আপনি নিয়ে যেতে পারবেন, কারণ এই নোটিশ আপনি পেয়েছেন। এবার নোটিশ পাওয়ার পরে আপনাকে কোন কোন ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হতে পারে। আপনারা সকলেই জানেন, যদি আপনার জন্মগ্রহণ 1987 বা 87 সালের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 1/7/1987 সালের মধ্যে, তাহলে শুধু আপনি নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যাবেন। আপনার জন্ম যদি 1987 থেকে 2004 সালের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটা নিজের ডকুমেন্ট লাগবে, সাথে আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্ট লাগবে। এবং আপনার জন্ম যদি 2004 সালে পরে হয়ে থাকে, তাহলে আপনার তো ডকুমেন্ট লাগবেই, সাথে আপনার বাবা মা উভয়ের কিন্তু ডকুমেন্ট লাগবে। তাহলে এই যে ডকুমেন্টগুলো লিস্ট দিয়েছে 11টা, এই 11টার মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে যেতে পারেন। প্রথমে বলেছে সরকারি কর্মচারী পরিচয়পত্র 1987 সালের বা 87 সালের পূর্ব নথি বা ব্যাংক পোস্ট এলআইসির যদি নথি থেকে থাকে। আপনারা অনেকে হয়তো ভাববেন যে একবার 87 বলছি, একবার 87 বলছি কেন, কারণ দেখুন 87 অ্যাকচুয়ালি কিন্তু মানে 87 এরকম আমি কোথাও পড়েছিলাম বা দেখেছিলাম, তো তখন থেকে আমারও 87 পরিবর্তে 87 হয়ে যেত। তো ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা। এখানে বলছে 1987 সালের আগে বা 1987 সালের মধ্যে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, এলআইসির কাগজ, পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্টের নথি থেকে থাকে, তাহলে সেটা আপনারা লাগাতে পারবেন। জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট, বেকেটে মাধ্যমিক বলেছে মাধ্যমিকের দিতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, বন অধিকার শংসাপত্র যদি আপনার থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, যেমন এসসি এসটি ওবিসি, এবং আমরা দেখতে পাচ্ছি এনআরসি নথি যদি আপনাদের থেকে থাকে। অনেকের ক্ষেত্রে এমন দেখা গেছে যখন আসামে এনআরসি হয়েছিল তখন ওই ব্যক্তি ওখানে ছিল, তারপরে এখানে পশ্চিমবঙ্গে চলে আসে, তো ওই এনআইসি নথি আপনার কাছে রয়েছে, সেটা দিলে হয়ে যাবে। তারপরে ফ্যামিলি রেজিস্টার, যেটা লোকাল প্রশাসন দ্বারা রেজিস্টার করা, সেটাও হয়ে যাবে। তারপরে জমি বাড়ির দলিল পর্চা, এগুলো দিলেও কিন্তু হয়ে যাবে। তাছাড়া যদি এই যে বিহারে এসআইআর হয়ে গেল, সেই লিস্টে যদি আপনাদের কারো নাম থেকে থাকে, সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, নাহলে ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের কোশ্চেনের যে উত্তর সেটা আমি দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করার সাথে সাথে আপনারা দেখবেন নিচে সাবস্ক্রাইব একটা বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি পরবর্তীতে এইরকম কোনো ভিডিও বানাবো, সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সুবিধার্থে সিএ বলুন আর এসআইআর বলুন, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনাদের যার যেটা প্রয়োজন সেখানে ক্লিক করে বাংলায় পড়ে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যে সমস্যা আশা করি সলিউশন হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।